প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। পাকিস্তান কাটতে চায় বাংলাদেশের লেজ, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটা গল্পের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এ ফক্স উইদাউট এ টেইল, একটা ধূর্ত শিয়ালের গল্প। গল্পটার সারমর্ম এই যে একটা ধূর্ত শিয়াল, সেই শিয়াল কোনো এক জায়গায় গিয়ে ফাঁদে পড়ে তার লেজটা হারায়। সেই শিয়াল তার সমাজে এসে সবাইকে জানান দেয় যে লেজ সৌন্দর্য হানি করে, লেজ কাটলে সুন্দর দেখায়, এই জন্য আমি আমার লেজটা কেটে ফেলেছি, এখন তোমরাও লেজটা কেটে ফেলো। অন্যান্য শিয়ালরাও কনভিন্স হতে যায়। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ শিয়াল এই ধূর্ত শিয়ালের এই ফন্দি বুঝতে পারে এবং বুঝতে পেরে অন্যদের জানান দেয় যে ধূর্ত শিয়াল তোমাদের ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে তোমাদের লেজটা কেটে ফেলতে বলছে। তখন শিয়াল সমাজ বুঝতে পারে যে আসলে এর একটা ফন্দি ফিকির। ঠিক তেমনি পাকিস্তানের আসলে নিজেদের লেজ কাটা, এই লেজ কাটা প্রসঙ্গটা যে কারণে আনতে চাইছি সেটি হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। ভারত পাকিস্তান সম্পর্ক খারাপ, এই জন্য বাংলাদেশ তোমরাও ভারতের সাথে সম্পর্ক খারাপ করো, অর্থাৎ আমার লেজটা কাটা, তোমরা তোমাদের লেজটাও কাটো। আমার লেজ কাটার ফলে আমাকে সুন্দর দেখা যাচ্ছে, তোমরাও লেজ কেটে ফেলো, তোমাদেরকেও সুন্দর দেখা যাবে। পাকিস্তান সব সময় সদা সর্বদা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের পেছনে এমনভাবে লেগে আছে। কিন্তু গত 16 বছর আওয়ামী লীগ সরকার সেই বৃদ্ধ শেয়ালের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের শেয়াল সমাজকে বুঝিয়েছে যে পাকিস্তান হচ্ছে ধূর্ত, এর ধূর্ততার ফাঁদে পা দিও না, পা দিলে তোমাদের লেজটা মাঝখান থেকে কাটা যাবে। এই জন্য আওয়ামী লীগ সরকার ভারতের সাথে সম্পর্ক খারাপ করেনি, অর্থাৎ পাকিস্তানের লেজ কাটা, লেজটা ভারতের সাথে কাটতে যায়নি। দেখুন, কিচ্ছু না, আপনি শুধুমাত্র এই যে ম্যাপটা একটু দেখুন, আমাদের সাবকন্টিনেন্টের ম্যাপটা স্ক্রিনে দেখুন। এই যে ম্যাপটা দেখছেন, এখানে বাংলাদেশের অবস্থানগত দিকটা ভারতের সাথে কি আর পাকিস্তানের অবস্থানগতটা কি একটু দেখুন। পাকিস্তান পশ্চিম সীমান্তের ঘেঁষা একটি দেশ, আর বাংলাদেশ চতুর্পাশ দিয়ে ঘেরা। ভারতের ম্যাপে দেখতে পাচ্ছেন আপনারা। আপনি যদি একটা শিশু হন, আপনি কিচ্ছু বোঝেন না, ভূ রাজনীতি বোঝেন না, কূটনীতি বোঝেন না, কিচ্ছু না, আপনি যদি এই ম্যাপটার দিকে একটু যদি তীব্রভাবে তাকিয়ে থাকেন, তাহলেও আপনি পাকিস্তানের বুদ্ধিতে অন্তত পক্ষে লেজ কাটতে যাবেন না। কিন্তু সময়ে সময়ে পাকিস্তান সেই ধূর্ত শিয়ালের মতো সফল হয়েছে। নতুন করে গত 9 মাস যাবৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024-এর 5 আগস্টের পর থেকে পাকিস্তান বাংলাদেশের সাথে আবারও সেই ধূর্ত শিয়ালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যে আমি লেজ কেটেছি সৌন্দর্যের জন্য, তোমরা এবার তোমাদের লেজটা কেটে ফেলো। সেই লেজ কাটাবারই একটা ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে জারি রেখেছে, জারি রাখছে। আরও দেখুন, আমি খুব বিস্তারিত এত দীর্ঘ বক্তব্যে যাব না, আমি সংক্ষেপেই বলি। আপনি ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিকভাবে, আমি বিশেষ করে বাণিজ্যিক এবং দু দেশের জনগণের সম্পর্কটা আমি একটা বছরের একটু পরিসংখ্যান তুলে ধরতে চাই, তাহলেই আপনারা পরিষ্কার হবেন যে ভারত এবং বাংলাদেশ কতটা সম্পর্কযুক্ত। আজকে আওয়ামী লীগ সরকার চলে গেছে, সেই বৃদ্ধ শিয়াল, যে শিয়াল লেজ কাটা থেকে বাঁচিয়েছিল, সেই ভূমিকায় ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখনো আছে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আওয়ামী লীগ যেহেতু সরকারে নেই, ক্ষমতায় নেই, দেশের জনগণের কাছে আমাদেরই সেই বৃদ্ধ শিয়ালের ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে, এই জন্য যে বোঝাতে হচ্ছে মানুষকে যে হে মানুষ, তোমরা বোঝো যে পাকিস্তানের যে লেজ কাটা ভারত বিষয়ে বাংলাদেশ তোমরা লেজ কেটো না। কি কি কারণে কেটো না দেখুন। ভারত বাংলাদেশ 1 বছরের একটু পরিসংখ্যান দেখুন, বা কিছু কিছু বিষয়। এই যে সাম্প্রতিক সময় 2 দিন আগে কাশ্মীরের যে পহেলগাঁওয়ে
যে হামলা হলো, হামলার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের উপরে কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছে, কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি অন্যতম পদক্ষেপ হচ্ছে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে, যেটি পাকিস্তানের সাথে ভারতের স্থলবন্দর একটি মাত্র। আপনি একই সাথে একবার চিন্তা করুন, এই যে ম্যাপটা দেখলেন, এই ম্যাপে চারিদিক দিয়ে ভারত বাংলাদেশের ঘিরে থাকার কারণে ভারত বাংলাদেশ এতটা সম্পর্কযুক্ত, এতটা প্রাসঙ্গিক, দুদেশের মানুষও এতটা প্রাসঙ্গিক, এতটা জড়িয়ে থাকা সম্পর্ক। বাংলাদেশ ভারত দু দেশের স্থলবন্দর প্রস্তাবিত সহ 25টি আছে। টেকনাফ স্থলবন্দর মিয়ানমার সহ মোট 26টি স্থলবন্দরের মধ্যে 25টি স্থলবন্দর আছে, এর মধ্যে 16টির কার্যক্রম আছে। আপনি এই জায়গায় পার্থক্যটি দেখুন, পাকিস্তানের সাথে এবং পাকিস্তান আফগানিস্তান মিলিয়ে দু দেশের পণ্য আসা যাওয়া করে, যাত্রী পরিবহন হয় একটি মাত্র আটারি বন্দর, আর বাংলাদেশের সাথে 16টি বন্দর দিয়ে পণ্য এবং যাত্রী পরিবহন হয়। তাহলে বুঝুন সম্পর্কটা কেমন। আপনি এক বছরের পরিসংখ্যান যদি দেখেন, 2023-24 অর্থ বছরের পরিসংখ্যানের কথা আমি বলবো, ভারত পাকিস্তান এবং পাকিস্তান আফগানিস্তান ভারত মিলিয়ে এই আটারি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি আমদানি রপ্তানি হয়েছে মাত্র 3888 কোটি টাকার, এবং যাত্রী পরিবহন হয়েছে 71,563। অর্থাৎ ভারত এবং পাকিস্তান এই আটারি স্থলবন্দর দিয়ে, একটি মাত্র স্থলবন্দর দিয়ে যাত্রী যাতায়াত করেছে। এটি ধরুন আকাশপথ মিলিয়ে ধরুন 1 লক্ষ যাত্রী যাতায়াত করেছে। আবার যে ব্যবসাটা হয়েছে আকাশপথ মিলিয়ে ধরুন এটা 3888 একটা বন্দর দিয়ে, এটি ধরুন যে 5,000 কোটি টাকার হয়েছে। কিন্তু একই সময়ে 2023-24 অর্থ বছরে বাংলাদেশের সাথে ব্যবসা কি হয়েছে সেটি একটু দেখুন। যে বাংলাদেশের সাথে বাংলাদেশ 2023-24 অর্থ বছরে পণ্য আমদানি করেছে 900 কোটি মার্কিন ডলারের, আর রপ্তানি করেছে 156 কোটি মার্কিন ডলার। অর্থাৎ দু দেশের আমদানি রপ্তানি বাণিজ্য হয়েছে 10.56 বিলিয়ন ডলার। যাত্রী পরিবহন হয়েছে একই সময়ে 20 লক্ষাধিক। আপনি ধরুন একটা শিশু, আমি বারবারই বলি শিশু, আপনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না। পাকিস্তানের সাথে $500 বিলিয়ন ব্যবসাও হয়নি পাকিস্তান ভারত। বাংলাদেশের সাথে ব্যবসা হয়েছে 10.56 বিলিয়ন ডলার। পাকিস্তান ভারত যাত্রী পরিবহন 1 লক্ষও হয়নি, ধরুন 1 লক্ষ হয়েছে আকাশপথ মিলিয়ে। আর বাংলাদেশে যাত্রী পরিবহন, ভারত বাংলাদেশ যাত্রী পরিবহন হয়েছে 20 লক্ষাধিক পাসপোর্টধারী যাত্রী এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করেছে। এই ছোট্ট একটি পরিসংখ্যান থেকেই আপনি বুঝতে পারছেন। আপনি এটি বোঝার জন্য আপনি আমাদের এই সাবকন্টিনেন্টের ম্যাপটা সামনে নিন এবং এই পরিসংখ্যানটা একটু বুঝুন যে ভারত এবং বাংলাদেশ একে অপরের সাথে কতটা সম্পর্কযুক্ত, কতটা নিবিড় সম্পর্কযুক্ত। শেয়ালের লেজ কাটা এসে বলছে যে লেজ অসুন্দরের কারণ, আমার লেজ নেই, তোমার লেজটাও কেটে ফেলো। আজকে বাংলাদেশের সাথে পাকিস্তান কিন্তু সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এবং বাংলাদেশের এই মুহূর্তের প্রেক্ষাপটে কিন্তু তেমনটাই। আমি ঠিক আজকের ইমিডিয়েট আগের ভিডিওটাতে বিষয়টি উল্লেখ করেছি, তারপরেও বলি, এই যে দেখুন ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে এত বড় একটা জঙ্গি হামলা হলো। এই জঙ্গি হামলাটি সারা পৃথিবীকে নাড়া দিয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থা বিরাজ করছে, নানা রকম নিয়ন্ত্রণ আরোপ শুরু হয়ে গেছে। সারা পৃথিবী মঙ্গলবার দিন হামলা হলো, মঙ্গলবার দিনই বিবৃতি দিয়েছে। সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, সবাই
কিন্তু বাংলাদেশ দেখুন সেই লেস কাটা পাকিস্তানের সাথে তালে মিলিয়ে বিবৃতি দিল কবে? প্রায় একদিন পরে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং একই সাথে তার কিছুক্ষণ পরে, ঘণ্টাখানেক পরে, প্রধান উপদেষ্টার পেজ থেকেও একটা বিবৃতি দিয়ে নিন্দা জানানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সেই ধূর্ত শিয়ালের পাল্লায় পড়েছে। বাংলাদেশের মানুষের বুঝতে হবে যে ভারতের সাথে আমাদের যোগাযোগটা অত্যন্ত নিবিড়। শুধুমাত্র হিন্দুত্বের ধোঁয়া তুলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বা মুসলিম ধোঁয়া তুলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, এটি কিন্তু আজকের পৃথিবীতে বড্ড বেমানান, আজকের পৃথিবীতে বড্ড পিছিয়ে থাকার একটি নজির। আমরা আশা করব যে বাংলাদেশের মানুষ বুঝতে চেষ্টা করবে। আজকে আপনি মুসলিম, আপনার জন্ম কোথায় হয়েছে? প্রথমত আপনি মানুষ হিসেবে জন্ম নিয়েছেন, তারপর যখন আপনি একটু বুঝতে শিখলেন, একটু বড় হলেন, তখন বুঝলেন যে আপনি একটা মুসলিম ঘরে জন্ম নিয়েছেন। অর্থাৎ মানুষের আবার ধর্ম থাকে। আজকে তো আপনি হিন্দুর ঘরে জন্ম নিতে পারতেন, তাহলে কি করতেন? তাহলে কি আপনি মুসলিমকে ঘৃণা করতেন? কিংবা হিন্দু, আজকে যে হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন, আপনি যদি মুসলিম ঘরে জন্ম নিতেন তাহলে কি হিন্দুকে ঘৃণা করতেন? আমি দুটি সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকেই, যারা উগ্রবাদ, সে হিন্দু মৌলবাদ উগ্রবাদ হোক কিংবা মুসলিম উগ্রবাদ বা মৌলবাদ হোক, দুটোকেই আমি ঘৃণার চোখে দেখি। দুটোই পৃথিবীর শান্তির জন্য ভয়ঙ্কর। হিন্দু মৌলবাদও কাম্য নয়, সাম্প্রদায়িকতা, উগ্রতা, জঙ্গিবাদ কাম্য নয়, ঠিক তেমনি মুসলিম জঙ্গিবাদও কাম্য নয়। এই দুটিরই অবসান কাম্য। সেই জায়গা থেকে হিন্দু মুসলিম ধোঁয়া তুলে অত্যন্ত প্রাসঙ্গিক সম্পর্কের এই সুন্দর সম্পর্কটি, এই সুন্দর মৈত্রীটিকে আমরা গলা টিপে যেন হত্যা না করি, এই জন্য বাংলাদেশের জনগণকে বুঝতে হবে। একইভাবে ভারতের জনগণকেও বুঝতে হবে। ভারতেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, মুসলিমদের উপর অত্যাচার হয়, নির্যাতন হয়। বাংলাদেশে তো হচ্ছে, এই যে বিশেষ করে গত 9 মাসে ভয়াবহভাবে হচ্ছে। আজকে 9 মাসে যে হচ্ছে এটাই শুধু বলবো না, বিগত আওয়ামী লীগ সরকার 16 বছর ছিল, সে সময়ও হয়েছে হিন্দুদের উপর অত্যাচার। এগুলো বন্ধ হোক। আমরা ধর্ম, যার যার ধর্ম নিজের কাছে রাখি, সবার উপরে আমরা মানুষ হয়ে উঠি। আমরা এই অঞ্চলটা এত অস্থিতিশীল, আমার মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে, বিস্ময় জাগে। দেখুন, পৃথিবীর অন্যান্য অঞ্চল কাঁধে কাঁধ মিলিয়ে তারা একসাথে ব্যবসা বাণিজ্য, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের উদাহরণ ধরুন, তারা কি সুন্দর একসাথে চলছে, তাদের জোট কত সুন্দরভাবে চলছে। অথচ আমরা এই অঞ্চলে হানাহানি মারামারি নিয়েই আছি। বাকি বিশ্বের সাথে যদি আমাদের পাল্লা দিয়ে চলতে হয়, আমাদের ভূ রাজনৈতিক চিন্তা চেতনা, আমাদের এই অঞ্চলের মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ছাড়া আমরা আসলে বাকি বিশ্বের সাথে যত কথাই বলি, ফাইট দিয়ে টিকে থাকতে পারবো না। এই জন্য আমাদের ঐক্যের প্রয়োজন। আমাদের এই যে লেস কাটা নীতিতে বিশ্বাসী না হয়ে এসব নীতি থেকে বের হতে হবে। আমি আলাপটি শুরু করেছিলাম যে পাকিস্তান কাটতে চায় বাংলাদেশের লেস। বাংলাদেশের এই লেস কাটার ফাঁদে পা দেওয়া যাবে না কোনোভাবেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।